অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী? নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না। এখন কোনো লিস্টে আমার নাম নেই, কোনো কারাপশন নাই। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। এক ঝটকায় 25,000-এরও বেশি মানুষের সরকারি চাকরি চলে গেল। না, এক ঝটকায় নয়, ঘটনাটি হওয়ারই ছিল। কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন প্রথম এই রায় সামনে এসেছিল যে 25,000-এরও বেশি চাকরি বাতিল করা হচ্ছে, তখনই কম বেশি সবাই এটা বুঝতে পেরেছিলেন যে এই চাকরিগুলোকে আর বাঁচানো যাবে না। বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। কিন্তু এই চাকরিগুলো যে বাতিল হলো, সেখানে দোষ কাদের ছিল, অন্যায় কারা করেছিল? এই চাকরিগুলো বাতিল হওয়ায় আসল অপরাধীরা কি শাস্তি পেল? কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগতম। গত 3রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে সম্পূর্ণ এসএসসি প্যানেলের অন্তর্ভুক্ত প্রায় 26,000-এর কাছাকাছি শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করা হয়। যদিও হাইকোর্টের তরফ থেকে 2023-এই জানানো হয়েছিল যে এই চাকরিগুলো বাতিল করা হবে, কিন্তু তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে এটাকে সুপ্রিম কোর্ট অবধি টেনে নিয়ে গিয়েছিল। কারণ শুধুমাত্র ব্যাপারটাকে স্ট্রেচ করা, রাজনৈতিক ফায়দা লোটার খাতিরে মানুষের আইওয়াশ করা। কারণ সামনেই ছিল 2024-এর লোকসভা ভোট। হাইকোর্টের নির্দেশের সময় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা 2016 প্যানেলের পরীক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য নির্ণয় করে নেবেন, কিন্তু কি করে তা নির্ধারণ করবেন সেটার ব্যাখ্যা তারা দিতে পারেন না। প্রায় 2 বছর ধরেও রাজ্য সরকার যোগ্য অযোগ্যের নির্ধারণ করতে পারলেন না, এবং যেটা হওয়ার সেটাই হলো। প্রায় 26,000-এর কাছাকাছি মানুষ চাকরি হারা হলো। সারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এবার ধরে নিলাম এদের মধ্যে বেশ কিছু হাজার মানুষ অযোগ্য, কিন্তু যারা যোগ্য তাদের কি হবে? আমি স্নাতক স্যার, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। যারা অযোগ্য তাদের চাকরি দিল যারা, তাদের কি হবে? চাকরি দেওয়ার নাম করে সেখানে তাদের দুটি বোনের কাছ থেকে 16 লক্ষ টাকা নিয়েছিল সেখানকারই তৃণমূল নেতা। তিনি জয় হিন্দ বাহিনী সেই সম্পাদক, আবার পাশাপাশি মানে প্রভাবশালী নেতা। তিনি এটাও জানিয়েছিলেন যে একজন মন্ত্রী, রাজ্যের এক মন্ত্রীর নাম তিনি বলেছিলেন তার কাছে তিনি খুব ঘনিষ্ঠ এবং তার মাধ্যমেই তিনি এই চাকরিটা করিয়ে দেবেন। এই সমস্ত চক্রান্তকে পরিচালনা যারা করলো, যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করলো, তাদের বিচার কি হবে? টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সর্বত্র চাকরি হারাদের হাহাকার দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যেও মাননীয়া নিজের সরকারের লোকেদের কোনো দোষই খুঁজে পাচ্ছেন না। উনি এখানেও বিজেপি ও সিপিআইএম এর চক্রান্তই দেখতে পাচ্ছেন। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। এমনকি সাধারণ মানুষের হাহাকারও তার চোখে কানে পড়ছে না। যদিও তা কোনোদিনই ওনার পড়ে না। যেখানে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে এত আলোচনা চলছে, 25,000-এরও বেশি শিক্ষক চাকরি হারা হলেন। রাজ্যে শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। স্কুলগুলো শিক্ষক শিক্ষিকা ছাড়া চলবে কেমন করে, এই উদ্বেগ মানুষের মনে জেগেছে। সেখান থেকে মাননীয়া সমাধানের রাস্তা বের করলেন। 30শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে। গরমের ছুটি, যেহেতু গরমটা বেশি, তাই 30শে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। সবে মাত্র পরীক্ষা শেষ হয়ে স্কুলগুলো ঠিকমতো খুলে উঠতে পারেনি, গরমও এখন ঠিকমতো পড়ে উঠতে পারেনি, তার মধ্যেই গরমের ছুটি ঘোষণা হয়ে গেল। কোর্ট থেকে রায় দিয়েছেন যে সকল চাকরি প্রার্থী চাকরি হারা হলেন তাদের জন্য আগামী 3 মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আর সেই কথা মাথায় রেখেই আমাদের মাননীয়া 30শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করলেন। তার কথায় প্রায় 1 মাস অর্থাৎ মে মাস পর্যন্ত গরমের ছুটি চলবে। তারপরে জুন মাস কোনো রকমে অতিক্রম হলেই কোর্ট যেমন বলেছে 3 মাসের মধ্যেই আবার সব ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এর ঠিক উল্টোটাই বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার কথায় এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে করা মোটেও সম্ভব নয়। তাহলে আপনাদের দ্বারা সম্ভবটা কি? আপনারা আপনাদের সময় মতো সমস্ত কাজ করবেন, আর যে সকল পরিবারে হাহাকার পড়ে গেল তাদের দায়ভারটা কে নেবে? অনেকেই এই চাকরি যাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখছেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটাকে নিয়ে হাস্য কৌতুক করছেন, অনেকেই বলছেন খুব ভালো হয়েছে, অনেকে আবার
করোনার সময় বেসরকারি চাকরিহারাদের সাথে এই অবস্থাটাকে তুলনা করছেন। দেখুন, যে কোনো চাকরি চলে যাওয়াটাই দুঃখের। অনেকের পরিবারে হয়তো একজন উপার্জনকারী ছিল যার চাকরি চলে গেল, সেক্ষেত্রে সেই পরিবারের অবস্থাটা একবার ভাবুন। আমরা ছোট থেকেই জানি সরকারি চাকরি অর্থাৎ নিশ্চিন্ত, কিন্তু এখন সেটাও মিথ্যা প্রমাণ হলো। সরকারি চাকরি ছেলে পেয়েছি। কতদিন আগে বিয়ে দিয়েছিল? 3 বছর আগে বিয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চা? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আমি সেই চিন্তা করছি মেয়েটা খাবে কি। বেসরকারি ব্যাংকে টাকা জমানো এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমানোর সিকিউরিটির মধ্যে পার্থক্য তো আছে, এই ব্যাপারটা তো মানেন। এক্ষেত্রে প্রাইভেট জব ভার্সেস গভর্নমেন্ট জব এই ব্যাপারটা করবেন না। যারা বলছেন ভালো হয়েছে তাদের জন্য বলবো, যে সকল অযোগ্য প্রার্থীদের চাকরি গেল ভালো হলো, কিন্তু এই 26,000-এর মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য এই বিচারটা কে করবে? আর যারা যোগ্য ছিল, যারা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই চাকরি পেল, তাদের কি হবে? তাদের ন্যায় বিচার কে দেবে? আর যদি বলেন আবার তো এদেরকে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে বলি, এরা যখন পরীক্ষা দিয়েছিল তখন এদের মধ্যেই হয়তো কেউ কেউ অবিবাহিত ছিলেন, কেউ কেউ হয়তো বাবা মা হননি, কারোর মাথায় হয়তো দায়িত্ব কর্তব্যের ভার পড়েনি। তাদের তখন একটাই উদ্দেশ্য ছিল, চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া। এখনকার সময় তাদের প্রত্যেকেরই জীবনের সমীকরণ হয়তো পাল্টে গেছে, তাই আবার নতুন করে সুযোগ পেলে সেই সকল যোগ্য প্রার্থীরা উত্তীর্ণ হবে এটা নিশ্চিত করে কিন্তু বলা যায় না। আমি কি করে 10 বছর আগে ফিরে যাবো যদি আপনারা বলে দেন? আমি 3 মাসের মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো? আমি বই করেছি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, আমার সম্মান বাঁচাতে। আমি কি করে আমার পাড়ায় ফিরে গিয়ে শুনবো? মাধ্যমিক থেকে এমএড অবধি সমস্ত কিছু আমি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর থেকে বিএড করেছি, হেস্টিংস হাউস থেকে এমএড করেছি। এগুলো টাকা দিয়ে হয় না। তাই ক্ষতি হবে রাজ্যের, জনসাধারণের, ক্ষতি হবে আগামী দিনের ছাত্রছাত্রীদের, শিক্ষার, আর ক্ষতি হবে যোগ্যতার। আর আসল অন্যায়কারীরা সব সময়ের মতো এবারেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, ক্ষমতায় থাকবে এবং আনন্দ করবে। আর আপনার আমার মতো সাধারণ মানুষকে যা হয়েছে সব ভুলে উৎসবে আনন্দে ফিরতে বলবে। কি ভুল বললাম কিছু? আপনারাও আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো মনে হলে লাইক শেয়ার করুন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখুন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য